প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায়ের বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আমি তোমাদের বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় এই টপিকের ওপরে মাত্র দুটো ক্লাস দেব, খুব ছোট ছোট করে ক্লাসেই কিন্তু তোমরা 100% বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কিন্তু শিখে যাবে। তা আমি তোমাদের বলবো, যদি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় শিখতে চাও তো তোমরা প্লিজ এই ভিডিওটাকে স্কিপ করবে না, নইলে কিন্তু একদম বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে তুমি ছিটকে পড়বে। আর এই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কিন্তু সেকেন্ড সেমিস্টারের মধ্যে সীমাবদ্ধ নয়, আগামীতে কিন্তু বিশাল একটা বিস্ফোরণ হয়ে কিন্তু ফুটবে ফোর্থ সেমিস্টারে। আর তার জন্য কিন্তু তোমাকে একদম এই সেমিস্টারেই একদম স্ট্রং তোমার লেভেলটাকে ঠিক রাখতে হবে। তো চলো, যারা যারা নিজেকে একদম স্টুডেন্ট হিসাবে সাকসেসফুল করতে চাও তাদের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা। দেখো, বৈকল্পিক নিরপেক্ষ নেই, এটা কিন্তু সপ্তম অধ্যায়ে প্রাকল্পিক এবং বৈকল্পিক এই কিন্তু টপিকের সঙ্গে যুক্ত ছিল। প্রাকল্পিকটা অলরেডি আমি শেষ করে এসেছি, আজকে সেই বৈকল্পিক নিয়ে আলোচনা করব। তো দেখো, বৈকল্পিক নিরপেক্ষ নেই জিনিসটা কি, তার জন্য একটা সংজ্ঞা আমি অলরেডি দিয়ে দিয়েছি, বোর্ডে দেখতে পাচ্ছ। সেই সংজ্ঞাতে কি লেখা আছে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। ন্যায় মানে কি? যে যুক্তিতে তিনটে বচন থাকে সেই যুক্তিকেই তো ন্যায় বলে। তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় তাহলে ন্যায়, তাহলে নিঃসন্দেহে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে তিনটি বচন আছে। আর সেই তিনটি বচন নিশ্চয়, হ্যাঁ, আমাকে আর নতুন করে তোমাদের বলতে হবে না। প্রধান, অপ্রধান এবং সিদ্ধান্ত। ঠিক বলেছ। তো সেই সংজ্ঞাটা কি? যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক বচন। একদম তোমরা মাথায় রেখে নেবে এটা। তোমরা প্রাকল্পিকে কি লিখেছিলে? যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটা প্রাকল্পিক বচন। ব্যাস, প্রাকল্পিকের জায়গায় বৈকল্পিক লিখে দিলেই সংজ্ঞা রেডি হয়ে যাবে। যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়, তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। দেখতে পাচ্ছ তোমরা এখানে। তোমাদেরকে এখানে স্পেশালি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যদি শিখতে চাও ভালো করে, তাহলে কিন্তু আগে তোমাদের এই মেমোরির মধ্যে একদম ইনস্টল করতে হবে বৈকল্পিক বচন কাকে বলে। তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি নোট। এটা নোটের 1 নাম্বার। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় শিখতে গেলে কয়েকটা নোট তোমাদেরকে মাথায় রাখতে হবে। নোট নাম্বার 1, বৈকল্পিক বচন তুমি কি করে বুঝবে? যদি কোনো মানে বাক্যের মধ্যে বা কোনো বচনের মধ্যে এই অথবা শব্দটা পেয়ে যাও, যদি অথবা না থাকে, নতুবা থাকবে, কিংবা থাকবে, হয় না হয় থাকবে, প্রভৃতি শব্দ দ্বারা যুক্ত বচনকে বৈকল্পিক বচন বলে। উদাহরণ দিয়ে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরো, এইরকম থাকতে পারে, রাম আসবে অথবা শ্যাম আসবে। আমি বারবার বলছি, খুবই ধৈর্য সহকারে ক্লাসগুলো শুনবে, স্কিপ করলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ অথবা আছে, তাহলে রাম আসবে অথবা শ্যাম আসবে, এই অথবা শব্দটা আছে বলেই এটা বৈকল্পিক বচন। যদি এটা এরকম হতো, যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, তাহলে এটা প্রাকল্পিক বচন হবে। তাহলে যদি অথবা থাকে, নতুবা যদি থাকতো রাম আসবে নতুবা শ্যাম আসবে, রাম আসবে কিংবা শ্যাম আসবে, হয় রাম আসবে না হয় শ্যাম আসবে, একদম বৈকল্পিক বচনে কিন্তু হতো। তাহলে মোটামুটি বৈকল্পিক বচনের সঙ্গে তোমাদের পরিচয় হয়ে গেল। বৈকল্পিক বচনের দুটি অংশ থাকে, এখানে আমি নোট 2তে তোমাদের লিখে দিচ্ছি। বৈকল্পিক বচনের দুটি অংশ, এই দুটি অংশকেই কি বলা হয়? বিকল্প। দুটি অংশকেই বিকল্প বলা হয়। হ্যাঁ, একটার নাম হলো প্রথম বিকল্প আর দ্বিতীয়টার নাম হলো দ্বিতীয় বিকল্প। যেমন দেখো, এখানে লিখেছি আমি রাম আসবে অথবা শ্যাম আসবে, অথবার আগে এটা একটা বিকল্প আর অথবার পরে এটা একটা বিকল্প। প্রথমে আছে বলে প্রথম বিকল্প, সেকেন্ডে আছে বলে দ্বিতীয় বিকল্প। তাহলে মোটামুটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় তুমি যদি জানতে চাও, তাহলে কিন্তু বৈকল্পিক বচন সম্পর্কে আগে কনসেপ্ট,
তারপরে তোমার বৈকল্পিক বচনের যে অংশ, যে পার্ট, বিকল্প দুটো, সেই সম্পর্কে জানতে হবে। 3 নম্বর জিনিসে তোমাকে জানতে হবে বৈকল্পিক বচনে অথবা শব্দটির ব্যবহার। এই যে অথবা আছে বৈকল্পিক বচনে, এই অথবা শব্দটির ব্যবহার তোমাকে কিন্তু একদম জানতে হবে। আমি একটু বলে নিই তোমাদের, তোমরা কিন্তু লিখে নেবে। দেখো, বৈকল্পিক বচন যদি নতুবা দিয়ে থাকে বা হয় না হয় দিয়ে থাকে কিংবা দিয়ে না থাকে, তুমি যখন বচনটা রেডি করবে তখন কিন্তু অবশ্যই অথবা দেবে। যেমন রাম আসবে কিংবা শ্যাম আসবে, কিংবা রাম বাজারে গিয়ে মাছ কিনবে কিংবা সবজি কিনবে। রাম বাজারে গিয়ে মাছ কিনবে কিংবা সবজি কিনবে, এই কিংবা শব্দটা আছে মানে এটা বৈকল্পিক বচন। কিন্তু তুমি যখন যুক্তিবিদ্যার সম্মত আকারে এটা সাজাবে তখন তুমি কিংবার জায়গায় কিন্তু অথবা লাগাবে। মানে তোমার কিংবা থাক, হয় নয় থাক, নতুবা থাক, যা দিয়েই থাক না কেন, কিন্তু বচন করার সময় তো অতি অবশ্যই অথবা লাগাবে। এই জন্য তোমাকে আমি এখানে বলছিলাম 3 নম্বর নোটে তুমি এটা লিখে নাও, বৈকল্পিক বচনে যে অথবাটা আছে না, সেই অথবা শব্দটি কিন্তু দুটি অর্থে ব্যবহৃত হয়। পয়েন্ট করবে, বৈকল্পিক বচনে অথবা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বরটা হলো অবিসংবাদী অর্থে, অবিসংবাদী অর্থে, ঠিক আছে, অবিসংবাদী অর্থে। আর দ্বিতীয় নাম্বারটা হবে বিসংবাদী অর্থে। একটু আমি আলোচনা করবই, তোমরা লিখে নাও। আমি যেটা বলবো সেটা কিন্তু সাইডে তোমরা কিন্তু লিখে নেবে। তাহলে বৈকল্পিক বচনে যে অথবা শব্দটি হয়, রাম আসবে অথবা শ্যাম আসবে, এই অথবা শব্দটিকে কিন্তু দুটি অর্থে ব্যবহার করা হয়। একটা হলো অবিসংবাদী অর্থে, একটা হলো বিসংবাদী অর্থে। অবিসংবাদী অর্থে কাকে বলে তুমি এখানে কিন্তু এবার লিখে নাও। বৈকল্পিক বচনের অন্তর্গত কটা বিকল্প? দুটো বিকল্প। বৈকল্পিক বচনের অন্তর্গত যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে তখন অথবা শব্দটি অবিসংবাদী অর্থে ব্যবহৃত হয়। এটা লিখে নাও। তাহলে কি বললাম? বৈকল্পিক বচনে যে দুটো বিকল্প আছে সেই দুটো বিকল্প যখন একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু সেই অথবা শব্দটি অবিসংবাদী অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পল একটা আমি নিচ্ছি, যেমন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক। তোমরা দেখতে পাচ্ছ এক জায়গায় দার্শনিক আছে আর এক জায়গায় রবীন্দ্রনাথ কবি আছে। তাহলে রবীন্দ্রনাথ কি কবি? কবিটা একটা বিকল্প, দার্শনিক একটা বিকল্প। আচ্ছা, রবীন্দ্রনাথ নিঃসন্দেহে কবি, এটা আমরা জানি, আবার তিনি দার্শনিক, এটাও কিন্তু আমরা জানি। তাহলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে কি দুটো বিকল্পের মধ্যে কি একটা সত্য একটা মিথ্যা, না দুটো সত্য হওয়ার সম্ভাবনা আছে? 100% কিন্তু দুটোই সত্য। তার জন্য এইটা কিন্তু অবিসংবাদী অর্থে, একদম মাথাতে এটা ভালো করে রাখতে হবে তোমাদের। আমি আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে বলছি, রাম বাজারে গিয়ে মাছ কিনবে অথবা সবজি কিনবে। এখানে দুটো বিকল্প, একটা মাছ একটা সবজি। রাম যদি মনে করে দুটোই কিনে নিতে পারে, তার মানে নিশ্চয়ই দুটো সত্য হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি এরকম বলি তোমাদের কি সালমান খান গায়ক অথবা নায়ক, নায়ক সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু তিনি যেহেতু মনে করেন কি আমি একটা গান গেয়ে দেবো তো গায়ক হয়ে গেল, অলরেডি তিনি কয়েকটা গানও গেয়েছেন। আমি যদি এরকম আর একটা বলি সে সৎ অথবা শিক্ষিত, তাহলে কোনো একজন সে, হ্যাঁ মানে রাম সৎ অথবা শিক্ষিত, তো রাম সৎ আবার শিক্ষিত হতে পারে। তো এই টাইপের যখন দুটো বিকল্প একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকবে সেটা অতি অবশ্যই অবিসংবাদী অর্থে হবে। এবার প্রশ্ন 2 নাম্বার, এই যে বি, এই বিতে আমি এখানে লিখেছি বিসংবাদী অর্থে কখন হয়। কখন হয় বলো তো? যখন দুটি বিকল্প, তোমরা এখানে লিখে নেবে, বৈকল্পিক বচনের অন্তর্গত যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না, অর্থাৎ একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হয় কিংবা একটি মিথ্যা হলে অপরটি সত্য হয়, তখন বৈকল্পিক বচনে অথবা শব্দটি বিসংবাদী অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে কি হলো? দুটো বিকল্প একসঙ্গে সত্য হবে না, যদি হওয়ার সম্ভাবনা থাকে সেটা তো অবিসংবাদী অর্থে। আর যদি একটা সত্য হয় বা একটা মিথ্যা হয়, এক কথায় দুটো একই সঙ্গে সত্য হতে পারে না, তখন তো সেটা নিঃসন্দেহেই বিসংবাদী অর্থে হবে। যেমন আমি যদি এরকম বলি কি কুকুরটি, কুকুরটি, কুকুরটি জীবিত অথবা মৃত,
এই যে এখানে মৃত আর এখানে জীবিত আছে। আচ্ছা, একটা কুকুরের কথা আমি বলছি, কি কুকুরটা জীবিত না মৃত? আচ্ছা তোমরা বলো, কি একটা কুকুর জীবিত মৃত একসঙ্গে হয়ে যাবে? সপ্তাহে 7 দিন সোম মঙ্গল বুধ মানে জীবিত, বৃহস্পতি শুক্র শনি রবি মৃত, এরকম হয় কোনোদিন? কোনোদিনই নয়। তাহলে একটা কুকুর হয় জীবিত হবে নইলে মৃত হবে। সে যদি জীবিত হয় তাহলে মৃত হবে না, আর যদি মৃত হয় তো জীবিত হবে না। এক কথায় একটা কুকুর একই সঙ্গে জীবিত মৃত হতে পারে না, তার মানে দুটো বিকল্প একসঙ্গে সত্য নয়। একটা উদাহরণ আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি তোমাদের, যদি এরকম বলি আমি, কি রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে? আচ্ছা বলো তো, একজন ব্যক্তি দু জায়গায় থাকতে পারে কি? তাহলে কোনোদিনই নয়। যদি রাম কলকাতায় থাকে তাহলে দিল্লিতে নেই, আর যদি দিল্লিতে থাকে তাহলে কলকাতায় নেই। এইরকম ভাবে আমি যদি এরকম বলি, এই যে স্কেচ, স্কেচ এই যে লিখছি আমি, এটা নিশ্চয়ই একটা কালো রঙের, এটা রং, এটা কালো। তাহলে আমি যদি বলি স্কেচটি কালো অথবা লাল, তাহলে যদি কালো হয় তাহলে লাল নয়, আর যদি লাল হয় তাহলে কালো নয়। তাহলে নিশ্চয়ই এখানে স্কেচটি কালো, তাহলে লাল নয়। তাহলে এই টাইপের যদি উদাহরণ থাকে তোমাদের, তো কিন্তু সেটা অতি অবশ্যই বিসংবাদী অর্থে হবে। এবার একটা আমি উদাহরণ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই উদাহরণটা দিয়ে তোমাদের আমি দেখাবো কিভাবে মানে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তিবিদ্যার সম্মত আকার লিখে প্রধান এবং অপ্রধান এবং সিদ্ধান্ত পুরোটা কমপ্লিট করতে হয়। দেখো, তারপরে বৈধতা বিচারটা আমি পার্ট 2-তে তোমাদের শিখিয়ে দেবো। দুটো পার্ট নেব, একদম বৈকল্পিক নিরপেক্ষ নাই, পুরো মস্তিষ্কে তোমাদের গিয়ে ডাউনলোড হয়ে যাবে, স্কিপ পড়বে না। দেখো, যদি পড়তে চাও বা শিখতে চাও। তো মোটামুটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, সে সৎ অথবা মূর্খ, সে সৎ কাজেই সে মূর্খ। যদি এই রকমের প্রশ্ন থাকে, সে সৎ অথবা মূর্খ, সে সৎ নয় কাজেই সে মূর্খ, তাহলে তোমরা কি করবে, এখানে প্রথমে তর্কবিদ্যার সম্মত আকার একদম লিখে নেবে। আমি পূর্ণ বাক্যে লিখছি না, এখানে লিখবে তর্কবিদ্যার সম্মত আকার। তারপরে তোমরা জানো কি বৈকল্পিক নিরপেক্ষ কাকে বলে? যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক বচন। তাহলে প্রধান অপ্রধান সিদ্ধান্ত বার করবে, তাহলে প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বচন, আর বৈকল্পিক বচন সবসময় অথবা দিয়ে থাকে। মানে এই যে পাঠ বা অংশটা আছে, এখান থেকে এটা কিন্তু প্রধান আশ্রয় বাক্য, একদম যা আছে সেম আমি বসিয়ে দেব। সে সৎ অথবা মূর্খ, একদম ভালো করে দেখো, সে সৎ অথবা মূর্খ, এটা প্রধান আশ্রয় বাক্য। সে সৎ আমি এখানে পি নিয়ে নেব, আর মূর্খ কিউ নিয়ে নেব। তারপরে কাজের পরের অংশটা সিদ্ধান্ত, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে সে সৎ নয়, এটা অপ্রধান। তাহলে এমন নয় যে সে সৎ, এটা অপ্রধান আশ্রয় বাক্য। ক্লিয়ার? তাহলে শেষ সৎ কি দিয়েছিলে তুমি এখানে? শেষ সৎ পি। আর এখানে নয় আছে, অতি অবশ্যই নট হবে। এই যে নটের যে ব্যবহার, সেই ব্যবহারগুলো কিন্তু তোমাদের অলরেডি আমি প্রাকল্পিকের যে অংশগুলো আছে পার্ট 1, 2 এগুলোতে কিন্তু বলে দিয়েছি। তোমরা যদি না দেখেছো তোমরা গিয়ে দেখে নেবে। এবার দেখো কাজের পরের অংশটা কি আছে? সে মূর্খ, তাহলে অতএব সে মূর্খ, এটা সিদ্ধান্ত। তাহলে সে মূর্খতে তোমরা কি দিয়েছিলে এখানে? কিউ। বাস এতটা অংশ তোমাদের হয়ে গেল। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা মোটামুটি যদি এইরকম একটা বাক্য বা সেন্টেন্স থাকে, সেখান থেকে তুমি প্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত বার করে নেবে। আর তোমরা এই যে অথবা আছে, এর পরিবর্তে একটা প্রতীক বা ধ্রুবক বলে এটাকে নিয়ে নেবে। এর বিস্তারিত ক্লাস কিন্তু তোমরা 4th সেমিস্টারে পাবে, জাস্ট শুধু এখন শুরু হচ্ছে তোমাদের। এটাকে কিন্তু বলে এই যুক্তিবিজ্ঞানের ভাষায় ভেল, অথবার পরিবর্তে যে প্রতীক চিহ্নটা ব্যবহার হয় সেটা হলো ভেল। তাহলে সে সৎ এটা একটা বিকল্প, মূর্খ একটা বিকল্প। এই দুটো বিকল্পের মধ্যে কিন্তু কোন বিকল্পটা আছে? প্রথম বিকল্পটা আছে। হ্যাঁ, আর সেটাকে কিন্তু অস্বীকার করা হয়েছে, মানে সে সৎ এখানে নয় সৎ। তারপরে মূর্খ মানে সেকেন্ড যে বিকল্পটা সেটা সিদ্ধান্তে আছে। তো মোটামুটি যদি তোমাদের প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এইরকম প্রশ্ন থাকে, প্রধান অপ্রধান সিদ্ধান্ত, আশা রাখছি তোমরা তৈরি করতে পারবে। আগামী পার্ট 2-তে কিন্তু বা পার্ট 4, এক কথায় এই অধ্যায়ের উপরে পার্ট 4 হবে তোমাদের, মানে 7ম অধ্যায় তোমাদের। তো সেখানে তোমরা কিন্তু বৈকল্পিক নিরপেক্ষণের যে বৈধতার নিয়ম আছে সেটা কিন্তু 100% বুঝে যাবে। তো তোমাদের যাদের যাদের এই ক্লাসটা ভালো লাগলো, প্লিজ হ্যাঁ একটা কিন্তু কমেন্ট করবে এবং লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে। আর একদম কিন্তু যদি নতুন হও আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং আমার এই চ্যানেলের প্রচারের জন্য প্লিজ প্লিজ একদম বন্ধুদের একটু শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে।